Hello, I'm Shohini, the daughter of the great Malik Bari. আমাদের ফ্যামিলি নাকি কলকাতার সবচেয়ে পুরনো ফ্যামিলির মধ্যে একটা। I don't know anything much about my family. I have collected all information from Reek. Reek is my brother and a very good friend. এই বাড়ি না কেউ সম্মান দিয়ে তৈরি করেনি বাবা। গরিব লোককে মেরে পিটিয়ে তাদেরকে বাস্তুচ্যুত করে কড়ি বর্গা খিলাল নিতেছ। তাই মান মর্যাদার কথাটা তোমাদের মুখে মানায় না। স্বর্ণলঙ্কা দখলের উৎসবে যারা যারা এসছে আর কি আমাদের ইয়াং জেনারেশনের দুজন আর সিনিয়র জেনারেশনের আজকে একজন, আর ঋতু এখনো আসেনি। তো আমাদের আজকে রাস্তাঘাট একটু জ্যাম, তাই জন্য একটু আটকে গেছে। একবার জাস্ট আলাপ করিয়ে দিই, সেটা হচ্ছে অর্পণ এই কাজটায় সবের পরেতে ও অনেকদিন ধরে থিয়েটার করে, ডিরেক্ট করে, থিয়েটার ডিরেক্ট করে। কিন্তু এই কাজটা আমাদের সঙ্গে টিজো বলে একটা ক্যারেক্টারে অভিনয় করেছে। সে যদি রয় মুখার্জি, সে যদি মুখার্জি দীর্ঘকাল ধরে মানে দারুণ দারুণ ফ্যান্টাস্টিক থিয়েটার করেছে। এই ওয়েব সিরিজে আমার সঙ্গে কাজ এই প্রথম, কিন্তু আমি একটা অন্যভাবে যদি কাজ করেছি আগে। গয়নার বাক্স যে ফিচার ফিল্মটা, সেটাতে সেদিক দিয়ে একটা ডাবিংয়ের কাজ করেছিল, সেই সূত্র ধরে আমাদের আলাপ হয়েছিল। সেদিক তো অনেক বড় বড় ভালো ইন্টারেস্টিং গুড ফিল্ম যেটাকে বলি, সেখানে সিনেমায় কাজ করেছে, কিন্তু ওয়েব সিরিজে বোধহয় প্রথম কাজ তোমার। কৃষাণুতেও করেছে। হ্যাঁ, ঐশ্বর্যর প্রথম ওয়েব সিরিজে কাজ। ঐশ্বর্য অলরেডি যথেষ্ট হাইট এবং প্রমোটেড। ঐশ্বর্য খুবই ভালো একজন অভিনেত্রী। ঐশ্বর্যকে আমরা এইটাতে খুবই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারে দেখব, সোহিনীর চরিত্রে। আর একদম আমার পাশে শ্রেয়া ভট্টাচার্য এর আগে ওয়েব সিরিজ করেছে বোধহয় ইন্ডিয়ান লাইফ, বোধহয় তোর ফার্স্ট প্রজেক্ট, ইন্ডিয়ান লাইফ ওর ফার্স্ট কাজ। তারপরে আর কোনো ওয়েব সিরিজ করেছিস? কৃষাণ, ব্যোমকেশ, রাইট, ব্যোমকেশও করেছিল প্রচুর। আর এই সবের পরেতে রিনির চরিত্রে রয়েছে। এছাড়া ওর ফিল্মোগ্রাফিতে জ্যেষ্ঠপুত্র তো আছেই, খুবই ইন্টারেস্টিং আর ভালো চরিত্র। অলরেডি ঋতব্রত এসে গেছে, আমাদের হিরো। সব পোস্টারে চারিদিকে যাচ্ছে। তো আজকে সকলের কাছে অলরেডি টিজার লঞ্চ হয়ে গেছে, ট্রেলার আজ কালকে অথবা পরশু দিনই ট্রেলারটা মুক্তি পাবে। আর 27 এখানে 27 আমরা উৎসবের পরে লঞ্চ হয়ে যাচ্ছে। ঋতু এই ওয়েব সিরিজে, ঋতুর এটা প্রথম ওয়েব সিরিজ। এর আগে ঋতু সবই ফিল্মের কাজ করেছে মূলত, আর থিয়েটার তো করি একদম ছোটোবেলা থেকে। ঋকের চরিত্রে আমি জাস্ট একটু ফর্মালি ব্যাপারটা আমি জাস্ট আলোচনা মানে করে দিলাম। ইনফর্মালি যদি হয় তাহলে অর্পণ একটু বল যে তোর উৎসবের পরেতে কাজ করার কি এক্সপিরিয়েন্স, বা তুই কীভাবে থিয়েটার থেকে যখন ক্যামেরাতে অভিনয় করছিস তখন তুই নিজে কীভাবে প্রিপেয়ার করেছিস ফর আমার ওয়েব সিরিজ? আমি বলবো যে জোরে কথা, মানে এটা হচ্ছে যে মানে থিয়েটার এবং মানে সিনেমার মধ্যে তো একটা পার্থক্য আছেই, মানে ক্যামেরার সামনে এবং স্টেজে এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু অনেক জায়গায় মিল আছে। মানে সেই মিলটা এইরকম যে আমি যখন একটা থিয়েটারের জন্য একটা চরিত্র নির্মাণ করি,
তো তার পিছনে তো একটা অনেক দিনের শ্রম থাকে, মানে যেটা আমাকে আস্তে আস্তে তৈরি করতে 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 যেতে হয়। এবং থিয়েটারের ক্ষেত্রে আমি বলবো একটা সুবিধা আছে হচ্ছে এটাই, মানে আমি একটা ইমোশন থেকে শুরু করলাম, যখন আমার সেটা ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে সেখানে গিয়ে আমার চরিত্রটা এন্ড হচ্ছে বা আমার ইমোশনটা ওখানটায় গিয়ে ব্রেক করছে, এইটা হচ্ছে। কিন্তু সিনেমার ক্ষেত্রে যেটা হয়, মানে আমাকে প্রত্যেকদিন প্রত্যেকটা মুহূর্তকে বিল্ড আপ করতে করতে যেতে হয়। মানে আমি জানি না আমি হয়তো লাস্ট সিনটা প্রথম দিন শ্যুট করছি বা এইরকম হচ্ছে, তো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আমাকে ধরে রাখতে হচ্ছে, আমাকে ইয়ে করতে হচ্ছে। আর মানে সবচেয়ে ভালো আমি যেটা বলবো, মানে উৎসবের পরের জন্য যেটা হয়েছে, মানে আমি মানে এইটার জন্য প্রায় মানে লকডাউনের মধ্যে বেশ খানিকটা ওয়েট গেইন করেছিলাম। তারপরে এইটার জন্য প্রায় 8 কেজি মতন ওয়েট কমিয়েছি, মানে সেটা 15-16 দিনের একটা সময়ের মধ্যে আর কি। এবং একই সঙ্গে আমার বারবার অভিদার সঙ্গে কথা হয়েছে চরিত্রটা নিয়ে এবং তবে সব থেকে যেটা আমার কাছে চ্যালেঞ্জিং, এইরকম ধরনের চরিত্রের আগে আমি একেবারেই করিনি। এই ধরনের চরিত্র এটা আমার প্রথম, এবং এই চরিত্রটা মানে তার একটা ব্যাকড্রপ রয়েছে এবং সে এই বনেদি বাড়ির মধ্যে বেড়ে উঠেছে। সে দুর্গাপুরে পড়াশোনা করে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, তারপরে ওখান থেকে পুজোর মধ্যে বাড়িতে আসে এবং তারপরে বিভিন্ন ঘটনার মধ্যে এসে পড়ে। এইবার মানে এর থেকে বেশি কিছু আমার মনে হয় বলাটা ঠিক হবে না, কারণ সিরিজটা সবাই দেখবেন আশা করছি এবং আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। মানে আমরা এই সিরিজটার জন্য সকলে খুব পরিশ্রম করেছি এবং শুটিংয়ের মধ্যেও যেটা হয়েছে, মানে প্রায় আমাদের একটা 15-18 দিনের একটা শিডিউল ছিল। মানে সবার মধ্যে আমাদের একটা খুব দারুণ বন্ডিং তৈরি হয়েছে, মানে যেটা খুব মানে অন্যান্য জায়গায় কাজ করতে গেলে হয়তো সময়ের জন্য বা এর জন্য হয়ে ওঠে না, কিন্তু প্রত্যেকেই খুব একটা আত্মীয়ের মতো পরিবারের মতো হয়েছে। মানে এখনো আমাদের মাঝে মধ্যে ফোনে কথা হয় বা ইয়ে হয়, মানে সেইটা খুব আমাকে ইন্সপায়ার করে। আর আমি ব্যক্তিগতভাবে একেবারেই বনেদি পরিবারের ছেলে না, মানে আমি একদম একটা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করি। মানে এইটা আমাকে খুব চার্জ আপ করেছে, মানে এই টিম ওয়ার্ক এবং এই বনেদিয়ানা যে ব্যাপারটা, মানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকা এবং ইয়ে করা, মানে এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটি দিদি, তোমার কাছে আমি আর জাস্ট মানে ওনারা যদি আলাদা করে কিছু প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন, কিন্তু আমার একটা জিনিস খুব মনে হয়েছে যে তোমার চরিত্রটা হয়তো 8 এপিসোড জুড়েই রয়েছে, কিন্তু অনেকগুলো সিন নেই, কম কম সিনে রয়েছে, কখনো ইন্ডিভিজুয়াল সিন, কখনো অনেকের মধ্যে সিন। কিন্তু আমি যখন এডিট করেছি বা যখন ইয়ে করতে মানে ডাবিং করেছি বা অন্যান্য পোস্টের কাজ করছি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখেছি যে তোমার একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স তুমি থ্রু আউট মেনটেন করে গেছো। সেটা তো সব অভিনেত্রীরাই একটা আলাদাভাবে নিজের নতুন করে সিনে সিনে ব্রেক করে একটা প্রোগ্রেশন তৈরি করে। কিন্তু আমি তোমার কাছে যেটা জানতে চাইছি যে ধরো উৎসবের পরে টিম ওয়ার্ক সব মিলিয়ে খুব ভালো লাগা ইত্যাদি ইত্যাদি অলরেডি আমরা অনেকেই অনেকবার করে বলেছি বা ইয়ে হয়েছে, লাইভও হয়েছে, আমাদের কথাবার্তাও হয়েছে। কিন্তু তুমি নিজের এই যে ছোট পরিসরের চরিত্রের মধ্যে নিজের খুব কম ডায়লগ লাইনের মধ্যে যে স্ট্রোকসগুলো, মানে অভিনেতার যে স্ট্রোকসগুলো থাকে না, যে একটা ছোট একটা সংলাপ কিন্তু তার মধ্যে থেকে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারবো বা মানে পেরেছো, তো সেইটার প্র্যাকটিস বা সেটার অভিনেত্রী হিসেবে তুমি কিভাবে করেছো? আর এইটার সঙ্গে একটা অ্যাডেড কোয়েশ্চেন, সেটা হচ্ছে এতগুলো ইয়াং ছেলে মেয়েদের সঙ্গে তোমার কাজ করতে গিয়ে কি মনে হয়েছে? মানে থিয়েটারে কি তুমি এতটাই ইয়াং ছেলে মেয়েদের সাথে কাজ করেছো নিশ্চয়ই, বা এইখানে তোমার কাজ করতে গিয়ে তোমার কি মনে হতো? পরেরটা আগে বলে নিই, কারণ ওই যে ওরা তাকিয়ে আছে সেটা স্বভাবতই আমরা অনেক ইয়াং, একটু বড় সবাই মিলেই একসাথে কাজ করি। কিন্তু থিয়েটারে আমার এতদিনের অভিজ্ঞতা যে অনেক সিনিয়র হয়ে গেছি, তো যে ছেলেমেয়েরা যে খুব একটা আমাদের সামনে হাহারি ঠাট্টাই আর কি করে তা নয়। কিন্তু এইখানে যেটা ওই কেমিস্ট্রিটার কথা আমরা যে যখনই বলছি সবার কথাতেই এসে যাচ্ছে, তো সবার সাথে এমন একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল যে ওরা খুব অনায়াসেই আমাদের সাথেও এত একাত্ম হয়ে গেছে, বা আমরাও ওই ছেলেমেয়েগুলো এতটাই ভালো এবং এতটাই মিষ্টি, ওদের কথাবার্তা সব কিছুর মধ্যে এরকম অনেকবার হয়েছে যে আমরা সবাই গোল হয়ে ওদের সাথে মিলে আমরা বড়রাও সমান তালে গল্প করছি, কখনো ওদের মতো বাইরে, কখনো আমাদের মতো বাইরে। তো সেটা খুব মনে হয়েছে যে থিয়েটারে আমরা সেটা অবশ্যই করি, কিন্তু সেখানে কোথাও একটা ছোটরা ছোটদের মতো একজোট হয়ে তারা তাদের মতো আড্ডা দেয়, আর আমরা বড়রা একটু বড়দের মতো কথা বলি। কিন্তু সেইগুলো সব ভেঙে চুরে আমরা সবাই একসাথে ওই বাড়িটার বাসিন্দা হয়ে গেছিলাম, সেটা খুব মনে হয়েছে।
আর যেটা তুমি বললে চরিত্রটার কথা, সেটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে এই চরিত্রটার মধ্যে এমন কিছু আছে যেগুলো আমরা আমাদের মা জেঠিমাদের মধ্যে দেখেছি। আজ যেমন মানে তারা ওই বাড়িতে বড় কেউ এলে গায়ে ঢাকা দিয়ে নিতেন, বা এইরকম যে একটা যৌথ পরিবারের ব্যাপার ছিল, যে যৌথ পরিবারটা আজকে আমাদের এখানে হারিয়ে যাচ্ছে। আমরা যৌথ পরিবার দেখতে পারি না, বা এই ভ্যালুসগুলোও আর দেখতে পারি না, কিন্তু আমাদের ছোটবেলায় আমরা এটা খুব দেখেছিলাম। ফলে আমি এই চরিত্রটা তোমার কাছে যখন শুনি, তারপরে যখন ভাবার চেষ্টা করি, এই মহিলা আজকের সময় দাঁড়িয়ে আছেন ঠিকই, কিন্তু তিনি ওই ভ্যালুসগুলো ক্যারি করছেন, এবং ওই যে একটা মানে ঐতিহ্যশালী পরিবারের যে নানা রকম ভ্যালুস এবং সবাইকে নিয়ে চলার এই যে একান্নবর্তী বেঁচে থাকা, সেইটা এনার মধ্যে ভীষণ আছে মনে হয়েছে। যদিও সেই সময় পরিবারে যেরকম ব্যাপার ছিল যে মহিলাদের যে খুব বেশি মতামত প্রকাশ করার জায়গা ছিল তা তো নয়। এখানেও যে তুমি বলছো যে সংলাপন, এখানেও যে যখন মানে কাকার সাথে ভাইপোর একটা বিরোধ হচ্ছে, ও হয়তো ওর মতো করে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও চাইছে যে গণ্ডগোলটা না হয় যায়, যাতে এই শান্তিটা থাকে। কিন্তু সেই জায়গায় যে ও খুব এক্সার্ট করতে পারছে তা নয়, কিন্তু ওই যে মানিয়ে চলার একটা চেষ্টা এবং সবাইকে নিয়ে চলার চেষ্টা, সে হয়তো এই বাড়ির পরিশ্রমে ক্লান্তও হয়ে পড়ছে, কিন্তু তাহলেও তার কাছে প্রাপ্তিটা অনেক বেশি যখন পরিবারের এতগুলো মানুষ মিলে একসাথে আছে। তো আমার মনে হয় আজকে যখন আমরা ক্রমশ একা হয়ে যাওয়ার বা ক্রমশ নিজের সাথে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমরা নিজেদেরই খুঁজছি, তখন এই গল্পটা কোথাও একটা আমাদের সবাইকেই মানে এখানে যেহেতু একটা এখনকার জেনারেশন আছে, আবার আরেকটা আমাদেরও আগের জেনারেশন আছে, আর আমি যে জেনারেশনটাকে রিপ্রেজেন্ট করছি ওয়েব সিরিজে, ওই যে মাঝখানের যে জেনারেশন, তারা ওই পুরোনো দিনের কিছু এবং এদের সাথেও কিছুটা আধুনিকতাও যে মিশেলে যে চরিত্র তৈরি হওয়া, সেটা আমার মনে হয়েছে যে ভীষণ মানে সেই জন্যই একটা ভীষণ ভালো লাগা তৈরি হয়েছে। যে ও জাজমেন্টাল নয়, ও একদম আধুনিক, যে ছেলেকে বলছে তুমি যা ইচ্ছে করো সেটাও নয়, সাবেকিয়ানাও ওর মধ্যে রয়েছে, আবার ও ছেলের সাথে কিছু ব্যাপার নিয়ে ঠাট্টাও করতে পারে, ফলে সেই আধুনিকতাও আছে। তো সেইটা আমার মনে হয় তুমি যেভাবে ব্রিফ করেছো, তাতে আমি যেভাবে চরিত্রটাকে দেখেছি সেইটা আমি কাজে লাগাবার চেষ্টা করেছি। আমরা দেখবো সে যদি ফ্যান্টাস্টিক পারফর্ম, ফ্যান্টাস্টিক এত সুন্দর কম পরিসরের মধ্যেও এত সুন্দর চরিত্রটাকে ডেভেলপ করেছে, সেটা আমি নিজেও সত্যি লিখবার সময় অতটা আমি ভাবিনি, সেটা সে দিদি সেটা করে দেখিয়েছে। ঐশ্বর্য তো অলরেডি অনেক জায়গায় অনেক কথা বলেছিস, তোকে নতুন করে আমার বিশেষ কিছু প্রশ্ন নেই অ্যাকচুয়ালি। সবাই অনেক মানে সবটাই বলে দিয়েছে। হ্যাঁ, না সে তো আসলে এতগুলো প্রেস মিট করেছি আমরা, এত ইয়ে হয়েছে, তা অনেকগুলো বলে ফেলা হয়েছে, অনেক ভেতরের অনেক গল্প অলরেডি সামনে চলে এসেছে, এবারে ফাইনালি লোকে দেখবে আর কি, এর থেকে বেশি বললে আর লোকে দেখবে না। তো আমি বলতে চাইছি যে তোর ক্ষেত্রে মানে তুই কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিস অ্যাক্টর হিসেবে, মানে তুই ধর টেলিভিশন করেছিস মূলত, সেখান থেকে আমি আজকের আড্ডাটায় মোটামুটি অ্যাক্টরদের সেলফ প্রিপারেশনের জায়গাটা নিয়েই কথা বলছি, কারণ স্টোরি বা এইগুলো নিয়ে অলরেডি কথা হয়ে গেছে অনেক। তো প্রত্যেক অ্যাক্টর যারা আমরা আজকে পেয়েছি তারা কিভাবে প্রিপারেশন নিয়েছে এই প্রজেক্টটার জন্য, বা কাজ করতে গিয়ে তুই ধর ঋতুর সঙ্গে কাজ করেছিস বা বাবান্দার সাথে যখন কাজ করলি বা বিমল দা বা সেজুকি, এরা তো সিনিয়র অ্যাক্টর যারা, তাদের সঙ্গে কাজ করার তোর এক্সপিরিয়েন্স, মানে শুধু ভালো ভালো বলিস না, খারাপ লাগলে সেটাও বল, এটা আমি তোকে বলে দিচ্ছি এই জায়গায়। না এই কারণে বলছি, তাহলে একটা মানুষ একটা চরিত্র এক্সপ্রেস করাটা মানে মানুষের কাছে যারা দেখছে বা পড়বে তাদের কাছে সেটা ইন্টারেস্টিং লাগবে, না হলে শুধু ভালোটার কোনো মানে নেই। তো বেসিক্যালি এতদিন তো আমি সিরিয়াল করে এসেছি, এটা আমার প্রথম ওয়েব সিরিজ। সিরিয়ালে যেটা হয় যে আমরা প্রত্যেক দিন আমাদের যেতে হয়, প্রত্যেক দিনের একটা কাজ থাকে, এবং আমরা মানে স্ক্রিপ্টটা প্রত্যেক দিন পাই, মানে যেহেতু ডেইলি শো, তো প্রত্যেক দিন সিন করে সেইভাবে আমরা শ্যুট করি। কিন্তু সিরিজের ক্ষেত্রে, বা যেহেতু আমি এখনো অব্দি মুভি করিনি, তো সিরিজের ক্ষেত্রেই বলছি যে সিরিজের ক্ষেত্রে আমি আগে থেকে স্ক্রিপ্ট পেয়েছিলাম, এবং অভিদার সাথে আরেকদিন আমি আমার ক্যারেক্টার ব্রিফিং মানে হয়েছিল। তো
তখন অভিদা আমাকে বেসিক্যালি আমার ক্যারেক্টারটার ব্যাপারে বোঝায় এবং ক্যারেক্টারটা কার সাথে কীরকম সম্পর্ক, কী কী ইকুয়েশন সেগুলোও বলে। এবং তারপরে যেটা হয় যে বাড়িতে আমি নিজের মতো করে স্ক্রিপ্টটা পড়ে যে জায়গাগুলো প্রবলেম হয়, এবং আমি নিজের ক্যারেক্টারটা নিয়ে একটু বলি। সোহিনী বেসিক্যালি তার বাবা মার সাথে লন্ডনে থাকে এবং বহু বছর পরে সে এখানে মানে কলকাতায় ফিরছে বাড়ির পুজো উপলক্ষে। তো লন্ডনে থাকে সোহিনী যেহেতু, তাই ওর কথা বলার ধরনটা আলাদা, ওর বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, সুতরাং সেগুলো আমার মাথায় ছিল, সেগুলো অভিদা আমাকে বলেছিল এবং বারবার বলেছিল যে মানে অ্যাকসেন্টটার উপর কিন্তু জোর দিতে হবে। তো সেটা আমার একটা ভয় ছিল, মানে আমি বেশ ভয় ইনফ্যাক্ট আমি ডাবিং এর আগে বলেছিলাম যে তুই যদি অ্যাকসেন্ট প্রপার না করতে পারিস তাহলে অন্যকে দিয়ে ডাব করা। তো সেখানে একটা ভয় ছিল, কিন্তু না, আমি মানে সেটা বাড়িতে একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম এবং আমি স্ক্রিপ্টটা করেছি। আমরা টোটাল বোধহয় 12 দিন শ্যুট করেছি। তো অনেকগুলো জিনিস আমার মাথায় চলছিল, কারণ প্রথম কথা যে যেহেতু আমি সিরিয়ালেই কাজ করেছি, তাই সিরিজের কাজটা কীরকম হয় বা কিভাবে হয় সেটা আমি জানতাম না। তো সেইখান থেকে আমার একটা ভয় ছিল যে এখানে কি অন্য রকমভাবে কাজ হয় বা অন্য ক্যামেরা থাকতে পারে, যাই হোক না কেন অন্য রকমের কাজ হয়। তো তারপর যখন আমি ফার্স্ট ডে শুটে এলাম, তখন আমি অবন্তিদি মানে আমার মায়ের ক্যারেক্টারটা যিনি করেছেন, অবন্তিদির সাথে আগে আমি সিরিয়াল করেছি, বাকি কারোর সাথে আমি সেভাবে, শ্রেয়ার সাথে আমার খুবই কম দিনের একটা কাজ হয়েছে, তো কাউকে চিনতাম না। তো সেটাও একটা টেনশন ছিল যে সবাই নতুন, সবার সাথে কিভাবে কাজটা করব। তো ফাইনালি যখন আমাদের কাজটা শুরু হয় এবং আমাদের শ্যুটটা শুরু হয়, আমার নিজের তো কিছু মানে কি বলবো হোমওয়ার্ক ছিল, সেগুলো বাদ দিয়ে বলেছি যে আমার প্রথম সিনটাই ছিল ঋতোর সাথে, এবং ঋতোকে মানে ভালো ছাড়া সত্যি আর কিছু বলার নেই, তাই ঋতোকে বলতেই হবে। মানে ও এতটাই ভালো ক্যারেক্টার যে আমি সত্যি বলছি, ওর সাথে আমার প্রথম সিনটা যেটা ছিল সেটাতে আমি খুব নার্ভাস ছিলাম। তো ওর সাথে আমি ওকে বলেওছি ইনফ্যাক্ট যে শোন আমি একটু নার্ভাস, আমার প্রথম কাজ তো বুঝতে পারছিস তো আমি নার্ভাস আছি, তো তুই আমাকে একটু কমফর্ট করে নিস। ও সেই প্রথম দিন থেকে লাস্ট দিন অবধি আমাকে কিন্তু সেই কমফর্ট জোনটা দিয়েছে, অসম্ভব কমফর্ট জোন দিয়েছে তার জন্য। এবং তারপরে তো যেটা সবাই অলরেডি বলেই দিয়েছে যে আমরা কাজটা করতে করতে এত ভালো একটা বন্ডিং আমাদের মধ্যে হয়ে গেছে, সেটা অবভিয়াসলি খুব হেল্প করেছে, মানে আমার ক্যারেক্টারের ক্ষেত্রেও হেল্প করেছে। কারণ সোহিনী বেসিক্যালি ওর বাড়িতে আসছে এবং ওর অনেক কাজিন আছে, ওর জ্যাঠা জেঠি কাকা কাকি সবাই আছে। তো যেহেতু ও লন্ডনে থাকে, সবার সাথে যে খুব ভালো ইকুয়েশন বা মানে অনেক দিনের সম্পর্ক ডেফিনেটলি, বাট যেটা হয় আর কি মানে একসাথে যেহেতু থাকে না, তাই ওই বন্ডিংটা হয়তো নেই। কিন্তু আমাদের অফ ক্যামেরা বলছি, আমাদের অফ ক্যামেরা এত ভালো বন্ডিং হয়ে গেছিল যে আমরা মানে আমার প্রত্যেকটা সিনের আগেই আমার সেটা করতে বা আমার চরিত্রটা ফোটাতে আমার সুবিধা হয়েছে। কতটা কি হয়েছে সেটা তো উৎসবের পরে দেখলে বোঝা যাবে, কিন্তু আমার সুবিধা হয়েছে। এবং যেটা বললো যে অনেক সিনিয়ররা আমরা অনেক সিনিয়র কাজ করেছে, সিনিয়র অ্যাক্টার্সরা কাজ করেছে আমাদের ওয়েব সিরিজে। সেজুতিদি, অবন্তিদি, বিমলদা সবাই মানে সবাই খুব কুল, এবং সবাই আমরা এক মেকআপ রুম শেয়ার করেছি। যেটা বললো যে ছোট থেকে বড় আমরা একবারও আমাদেরও কেউ বুঝতে দেয়নি যে আমরা ছোট, কারণ ওনারাও এত ভালোভাবেই আমাদের সাথে গল্প করেছে, আমাদের সেই জায়গাটা দিয়েছে যে আমরাও বুঝতে পারিনি। ওরা আর কি বাকিদেরকে ছোট বানিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা বাকিদের ছোট বানিয়ে, আসলে আমরা শিডিউলটাই এমনভাবে করেছিলাম যে প্রথম দিন ঋতু এবং সোহিনীর এমন একটা ডিফিকাল্ট সিন রাখবো যেখানে আমরা ওদের আইসটা ব্রেক হয়ে যায়, সেটা কিন্তু আমি পরে বুঝতে পেরেছি। মানে সেদিন আমি সত্যি বলছি, আমার অনেস্টলি মনে হয়েছিল যে এই সিনটা কি প্রথম দিনে রাখাটা খুব দরকার ছিল, কিন্তু প্রথম যখন এই সিনটা হলো আমি বুঝতে পারলাম আচ্ছা এই জন্যই অভিদার মতো ডিরেক্টর আইস ব্রেকটা হয়ে সকলেরই সুবিধা হলো এটার জন্য। ঋতু ওখান থেকে আমি ডিরেক্ট শ্রেয়াকে ডালাপ করে চলে আসছি ঋতুর কাছে যে তোর কি মনে হয়েছিল যে মানে তুই ধর অনেকগুলো ছবিতে অনেক সিনিয়র ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছিস, আমার সাথে তোর আগে একটা পরিচয় ছিল কিন্তু আমার ডিরেকশনে বা আমার স্ক্রিপ্টে তুই কখনো কাজ করিস, কিন্তু তোর যখন মানে তুই যখন এই স্ক্রিপ্টটা তুই রাজি হয়েছিস বা তোর ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লেগেছিল, কিন্তু তুই যখন কাজ করতে গেলি তোর মানে অন্য ফ্লোরে
যে অ্যাম্বিয়েন্স, তার থেকে এই অ্যাম্বিয়েন্সটা আলাদা হবে তো শুটের আগে তুই জানতিস না, কিন্তু তোর শুরুতে সেইটা তুই কীভাবে অ্যাডজাস্ট করেছিলি, মানে সব মানে প্রোডাকশন টিম নতুন, আমি সেই অর্থে আমি খালি একমাত্র পরিচিত অ্যাক্টারদেরকে, সিনিয়র অ্যাক্টার দু একজনকে তুই হয়তো চিনতিস, কিন্তু নতুন অনেক ছেলে মেয়েদেরকে তুই চিনতিস না বা কাজ করিস না। তো তোর নিজের কোনো অসুবিধে হয়েছে বা মেন্টালি? না, এমনিতে যখন মানে অভিদা আমাকে প্রথম ফোন করে বলে, তো সবার আগে আমার মাথায় এটাই ছিল যে আমি কাজটা মানে কাজটা ডেফিনেটলি করবো, কারণ অভিদা বলেছে এবং অভিদার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় সেই জায়গা থেকে। এবং তারপরে ফাইনালি যখন করা শুরু করলাম, এমনিতে আলাদা করে কিছু মাথায় ছিল না, কারণ তুমি যে নামগুলো আমায় পরপর বলেছিলে যে এরা আছে এরা আছে, তখনই আমার মাথায় হলো আচ্ছা, তার মানে তো প্রচন্ড মজা হবে কি আমার মাথায় এটার জন্য। কারণ সত্যি কথা বলতে শ্রেয়াদি ঐশ্বর্য ওদের সাথে আমার পরিচয় ছিল না, এবং শ্রেয়াদির সাথে আমার পরিচয় করার সুযোগ হয়নি কোনোদিন। সত্যমদা, ঈশানীদি, ওদের প্রত্যেককেই চিনতাম। সিনিয়রদের মধ্যে যারা বাবান কাকাই, বিমল জেঠু, সেজুটি পিসি, এরা প্রত্যেকে মানে থিয়েটারের সূত্রে সবার সাথে যোগাযোগ, এবং এরা আমাদের শিক্ষক লেভেলের আর কি, তাদের ছোটবেলা থেকে তাদেরকে স্টেজে দেখেছি এরকম। এবং বাকিদের সাথে কাজ করতে গিয়ে একেবারেই পরিচয় হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা মানে এইবার খুবই দেখে ভালো লাগলো সেটা হচ্ছে ইউজুয়ালি আমি যেহেতু খুব ক্যামেরার পেছনটা মানে বিহাইন্ড দ্য সিনস অলসো আই এম ভেরি ভেরি ইন্ট্রিগড অ্যান্ড ইন্টারেস্টেড নিজের ব্যক্তিগতভাবে, যে কারণে আমি সবসময় গুড়গুড় করি যে কোনো জায়গাতে ক্যামেরার পেছনে কি হচ্ছে সেটা দেখার জন্য। এবং আমার অ্যাকচুয়ালি আমি একটু বিরক্ত হই যদি কেউ সেইখানটা চলায়। এবং আমার খুব মনে হয় যে এটা তো রকেট সায়েন্স না, সিনেমা ঠিক করে প্ল্যান করলে ঠিক করাই যায় ভালোভাবে। সেইটা মানে যে টিম অফ, মানে আমি যেরকম খুব কনফিডেন্ট ছিলাম যেহেতু অভিদার ডিরেক্ট করছে, যে কারণে হি নোজ যে কি করতে হবে, এবং যে পুরো টিমটা এত ওয়েল প্রিপেয়ার্ড কাজের জায়গা থেকে, যে সত্যি আমি বলছি যে 12টা দিন সিনেমা বা সিরিজের ক্ষেত্রে যেটা আরো বড় বডি হয় ডিউরেশন ওয়াইজ, সেটার জন্য 12 দিন কখনোই এনাফ নয়। মানে সেটা আমাদের ছোট ইন্ডাস্ট্রি লিমিটেশনের জন্য আমাদেরকে করতে আমরা বাধ্য হই, কিন্তু মানে উৎসবের পরে অ্যাকচুয়ালি দেখলে বোঝা যায় না যেটা 12 দিনে বানানো, সেটা আমরা বলে দিচ্ছি বলে মনে হয় 12 দিনে বানানো। এবং আরেকটা জিনিস যে ফোনের জন্য আমরা যে অ্যাডাপ্টেবিলিটি আমাদের চোখে, যে এই তো ফোনের জিনিস সেখানে যা ইচ্ছা করা যায় আর কি, সেইটা একেবারে ব্রেক করা, মানে এটাই আমি উৎসবের পরের ব্যাপারে সব থেকে আমার যেটা কনফিডেন্সটা পাই আমি উৎসবের পরে নিয়ে, যে আমরা যে ধরনের সিরিজ দেখে অভ্যস্ত সেই সিরিজগুলো থেকে, মানে সেই সিরিজগুলোর একটা যদি ফর্মুলা ধরে নিই, সেই ফর্মুলাটা একবারে ব্রেক করে দেয়। এবং ডেফিনেটলি আমার মনে হয় যে উৎসবের পরে যদি ফাইনালি মানুষ দেখেন, এবং আমরা আশা করবো যেন মানুষ দেখেন, তাহলে ওয়েব সিরিজ বা বাংলা ওয়েব সিরিজের কন্টেন্টের ব্যাপারে যে ধারণাটা আছে সেটা মানুষের একেবারে বদলে যাবে ইন আ ভেরি ভেরি পজিটিভ ওয়ে। এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি আমি অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে বলছি, আমি যদি নিউট্রালি ওই সিরিজটা দেখি, আই উইল বি ওয়েটিং ফর আ সিজন 2, বা আমি চাইবো যেন আরো এরকম কাজ হয়। শ্রেয়ার মানে তোর নান্দিকার থিয়েটার, তারপরে তোর সিনেমা না ওয়েব সিরিজ আগে, তারপরে সিনেমা। তো আচ্ছা, তোর এরকম ল্যাজ বাজায়নি যখন তুই ঋত্বিকের একটা মানে কো অ্যাক্টর হিসেবে কাজ করেছিলি, কৌশিকদার মতন একজন রিনাউন্ড ডিরেক্টরের সঙ্গে কাজ করেছিস? তারপরে আমি এই কারণে ল্যাজ বাজায়নি কথাটা বললাম, কারণ হচ্ছে শ্রেয়া এই উৎসবের পরেতে অডিশন দিয়ে সিলেক্ট হয়েছে। শ্রেয়াকে আমি চিনেছি দেখে, ইন্ডিয়ান লাইফেও দেখেছিলাম, তার আগে অন্য একটা কৌশিকদার ছবিতেও দেখেছিলাম দৃশ্যপুত্রে, কিন্তু ও অত ভালো, সাংঘাতিক ভালো পারফর্ম করেছে, আমরা সকলেই দেখেছি জানি। কিন্তু তারপরে তোর অডিশন দিয়ে আসা বা এটা তোর কখনো মনে হয়নি যে আমি তো অলরেডি একজন এস্টাবলিশড, বা আমাকে লোকে চেনে, বা আমি মোটামুটি এখন বাংলা ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করছে তাদের একবার অভিনয় করি, তাহলে আমি কেন অডিশন দিয়ে একটা সিরিজে ঢুকবো, তাও একজন সেই অর্থে কোনো মানে সেরকম কেউ একজন ডিরেক্টর নয়, মানে নামি সো কল্ড কোট আনকোট নামি ডিরেক্টর নয়। তো সেটা কখনো তোর নিজের মনে হয়? আমি এখানে একটা ছোট্ট বলে দিই, সেটা হচ্ছে যে শ্রেয়াদির সাথে আমার, শ্রেয়াদিকে আমি যখন জ্যেষ্ঠপুত্র হচ্ছে তার আগে আমি
পিজির সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলাম বলে জ্যেষ্ঠপুত্র প্রেপের সময় আমি খানিকটা ছিলাম। তো শ্রেয়াদি কাস্টিং হওয়ার পরে আমি জ্যেষ্ঠপুত্র ছবিটা দেখার পরে বহুবার শ্রেয়াদিকে বিভিন্ন মিছিলে, যেহেতু শ্রেয়াদি যায় আমাদের বিভিন্ন অ্যান্টি ফ্যাসিস্ট মিছিলের সময় শ্রেয়াদিকে দেখেছিলাম, তাই কোনোদিন সাহস পাইনি গিয়ে কথা বলার, কারণ আমার অসম্ভব ভালো লেগেছিল জ্যেষ্ঠপুত্রের। আমি ভাবলাম বাবারে নতুন অনেক ছবি অভিনয় করেছে, কথা বলবে কিনা আমার সাথে, আমি কিছু বলিনি। তারপরে ফার্স্ট ডে শুটিংয়ে ওর ঘরটা খালি ছিল, ও এসে বসলো, ব্যাপারটা কি হলো, আমি ফাইনালি বললাম যে আমার না তোমাকে ভীষণ ভালো লেগেছিল জ্যেষ্ঠপুত্রে। তাতে ও না আকাশ থেকে পড়লেন এরকম একটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাতে আমার এইটা বলেছে। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমি তো আমাকে যখন ফার্স্ট কৌশিকদার যে এই চন্দ্রাশিস আমাকে ফোন করেছিল জ্যেষ্ঠপুত্রের জন্য, আমাকে বলেছিল যে হ্যাঁ কৌশিকদার একটা ছবির জন্য কাজ আছে, তোমার বাবা হচ্ছে। So I never in my wildest dreams could imagine it's কৌশিকদা। হ্যাঁ পরে কথা বলছি, হ্যাঁ কি আর তখন ওই ছুটকো ঝাঁকা কি সব শর্ট ফিল্ম ভুলবার আসছিল, তো রেখে দিয়েছি। রাত্রিবেলা আমার ইন্ডিয়ান লাইফের ডিরেক্টর আমাকে ফোন করে মানে বেশ ঝাড় দিল, দিয়ে বললো যে মানে this is কৌশিক গাঙ্গুলি। Okay, so I'm not getting this work. I was shocked. So next day he called me again and he said that একটা ছোট্ট কাজ আছে, তার ওয়াইফ তোমার নাম মানে তোমার ইচ্ছা না থাকলে বলো না, মানে এরকম কিছু। I was like, are you kidding me? Are you kidding me? So I said yes, and ওখানে আমি প্রচন্ড টেন্স ছিলাম। অবভিয়াসলি কাউকে মানে পার্সোনালি চিনি না, আমার ফ্যামিলিতে কেউ এদের কাউকে চেনে না। আই ডোন্ট নো এনিওয়ান। আমি থিয়েটার থেকে ডিরেক্টলি এসেছি, সেখানে আডার টাইমস একটু ওয়েব সিরিজ করেছি নিউজর ওদের টিমের সাথে ইন দ্য লাইফ, তারপরে এটা হয়েছে। তো আমি জাস্ট কাউকে চিনি না। আমাদের শুট হবে বোলপুরে, ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি অভিনয় করছে, এতজন। তো আমার সাথে গাড়িতে ছিল দামিনী বাস, পেনি। And again, the rest is history because Penny যেটা করলো আমার সাথে, Penny broke the ice এবং Penny has severe processes because Penny is an excellent actress trainer herself. So ও আমার সাথে, I was supposed to stay in a different hotel, but Penny made sure that I stay with her, কারণ she made sure যে আমি ওখানে ভালো পারফর্ম করি না তো ওর সিন চলবে। So yeah, that's what she said. তো তারপর আমরা একসাথে থাকলাম এবং আমরা রাত্রিবেলা মনে আছে 11টায় পৌঁছেছিলাম বোলপুরের হোটেলে। তারপর পরের দিন সকালবেলা 7টায় কল, 6:30টায় গাড়ি আসবে। আমরা 12:30 অবধি বোমবালার গান শুনেছি বিয়ের ফুলে, অ্যান্ড উই ওয়ার ডান্সিং টু ব্রেক দ্য আইস। এবং মেয়েকে আমার ঘুমোতে দেয়নি অনেকক্ষণ, কারণ বলেছিল এটা শোন, দিস ইজ ফান, এবং সে ওয়াজ ডান্সিং অ্যারাউন্ড। তারপরে গিয়ে তো মানে আই কুড নট ফেস, তারপরে দিন বোমবালার সঙ্গেই হ্যাঁ আই কুড নট ফেস হিম। অ্যান্ড যখন চোখ থেকে উনি ইনভিটেশনটা খুলে আমার দিকে তাকালেন, তখন আমার জাস্ট মাথায় বিয়ের ফুল ঘুরছে, আমি তো পুরো ফুল স্টোন বুঝতে পারছি। ওখানে সবাই প্রচন্ড মানে কৌশিকের সেটের এনভায়রনমেন্টটা হচ্ছে একটা অচেনা লোক ওখানে ঢুকে গেলো, মনে হয় আমি তো ও আছে এখানে, হ্যাঁ সবাইকে চিনি, এখানে এটা হচ্ছে এটা হচ্ছে, সবাই সব কিছু জানে। সো ইট ওয়াজ এক্সট্রিমলি কমফোর্টেবল ফর মি। কখন যে 13 দিন পেরিয়ে গেছে আমি জানি না। সবার সাথে গল্প আড্ডা করে একটা বন্ধুর বাড়িতে থেকে একদিন ফ্রি ছিলাম, সেদিন ঘুরে ঘুরে চলে এসেছি। মানে কোনোদিনই মনে হয়নি অভিদা যেটা বললো ল্যাচ বাজানোর ব্যাপারটা, তো কোনোদিনই ওটা আমার মনে হয়নি, মনে হয়ও না। না মানে অডিশন দিতে হবে একটা কোনো প্রজেক্টের জন্য, সেটা কি তোর মনে হয়েছিল যে কেন অডিশন দেবো আমি? আই এম অলওয়েজ আপ ফর অডিশন, বিকজ আমি না বুঝতে পারি না যে আমার অডিশনটা দিচ্ছে সে হয়তো ক্যারেক্টারটা অন্যভাবে ভাবছে, আমি হয়তো অন্যভাবে ভাবছি। তো আমি স্ক্রিপ্টটা পেয়ে এবং অভিনয় মানে যে অডিশনটা দিয়েছিলাম, আমাকে শুভঙ্করটা আগে স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছিল, বলেছিল যে ওখানে গিয়ে যাতে মানে ওই ফাম্বলটা না হয়, নার্ভাসনেসটা কম হয়। তো ওই জিনিসটা স্ক্রিপ্টটা রেডি করে যখন আমি গিয়েছিলাম, অ্যান্ড দে লাইকড ইট, এবং তারপর ওরা আমায় জানাচ্ছিল না, তারপর ফোন করে করে পাগল করে দিয়েছি। সৌরভদাকে শুভঙ্করটাকে ফোন করে পাগল করে দিয়েছি। তারপর দে টোল্ড মি যে ঠিক আছে, হ্যাঁ ফাইন কর করে। আর যেটা অডিশনের ব্যাপারটা, আই থিঙ্ক অডিশন ইজ ভেরি নেসেসারি, নয়তো বোঝা যায় না। এক্স্যাক্টলি, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সেট একটা ধারণা আছে যে অলরেডি এস্টাবলিশড হয়ে গেলে আর বোধহয় কোনো প্রজেক্টের জন্য অডিশন দেওয়ার প্রয়োজন হয় না বা দরকার হয় না, কিন্তু
বম্বের ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো কাজের ক্ষেত্রে অনেক সিনিয়র অ্যাক্টররা ইভেন আমার মানে আমি একটা কাজ করছিলাম বম্বেতে, যেটা আগামী দিনে আবার শুরু হবে প্রজেক্টটা, তাতে মিতা বশিষ্ঠ অডিশন দিয়েছে, তো তিলোত্তমা সৌম্য অডিশন দেয়, ফলত ওখানে এটা কোনো ব্যাপার না, এটা খুব কমন প্র্যাকটিস। আমাদের এখানে সামহাও কেন জানি না অ্যাক্টররা মনে করে যে অডিশন দেওয়াদের মধ্যে কোথায় কোনো একটা ছোটো হয়ে যাওয়া বা একটুখানি ইনফিরিয়রিটিতে পড়ে। এনিওয়ে মোটামুটি আমাদের অ্যাক্টার্স মিট একটা আড্ডা হলো, 27 তারিখ উৎসবের পরে লঞ্চ হয়ে যাচ্ছে, আপনারা সবাই দেখতে পাবেন যদি সাবস্ক্রাইব করেন অবভিয়াসলি। তো সাবস্ক্রিপশনের টাকাটাও বেশি নয়, অ্যাড্রেস একটা সিনেমা দেখতে টিকিট যেরকম লাগে সেরকমই একটা টাকা। তো এবারে যদি ইন্ডিভিজুয়ালি কারোর সঙ্গে কোনো ইন্টারাকশন প্রশ্ন থাকে তাহলে করে নিতে পারেন। আমরা ডিরেক্টরকে একটা প্রশ্ন করবো। হ্যাঁ, একটা প্রশ্ন করতেই পারো। যে ডিরেক্টর কাস্টিং যে প্রথম ভেবেছিল সেটা কিভাবে গাইডেড হয়েছিল, সে কি কথা মাথায় ছিল ভাবনা? অ্যাকচুয়ালি আমার